আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। সবাই কেমন আছেন? আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। আসার কথা ছিল ৩টায়, একটু ২০ মিনিট দেরি হয়ে গেল। আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে আমরা কথা বলবো সকলের উদ্দেশ্যেই, বিশেষ করে ৪৩তম বিসিএস প্রার্থী আছেন, নতুন বিসিএস প্রার্থী আছেন, তাদের জন্য আজকের এই সেশনটা হবে। তারা আমাদের যারা ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রোগ্রামে অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, অথবা যারা ৪০তম ভাইবা দিবেন সামনে, কিন্তু আবার ৪৩তম বিসিএস পরীক্ষাও দিবেন, যারা ৪১তম পিডি পরীক্ষা দিবেন তারাও আবার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, একটা বড় অংশ। যারা ৪২তম বিসিএস ডাক্তার হিসেবে স্পেশাল বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারাও আবার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নেবেন। আবার যারা একেবারে ফ্রেশ গ্রাজুয়েটস, আমরা সকলেই জানি এটা অনেকের জন্য একটা আনন্দের সংবাদ, অনেকের মধ্যে একটা দুঃখ ছিল, কষ্ট ছিল। সেটা হচ্ছে কেন গ্রাজুয়েশন পরীক্ষা শেষ হয়নি ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটিতে, যে কেন গ্রাজুয়েশন শেষ হয়নি, কয়েকটা পরীক্ষা আটকে গেছে, মানে ঝুলে পড়া বা কয়েকটা পরীক্ষা হয়ে কয়েকটা পরীক্ষা আটকে যাওয়ার মতো অবস্থায় যারা ছিল, তাদের মধ্যে অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল। ৪৩তম বিসিএস সার্কুলার হওয়ার পর আশার কথা যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় একটু উদ্যোগ নিয়েছে, যারা কয়েকটা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, ৪৩তম বিসিএস এর জন্য ফর্ম পূরণ করতে পারবে বা অ্যাপ্লিকেন্ট হতে পারবে। আবার অনেক বিশ্ববিদ্যালয়কে ইউজিসি নির্দেশনা দিয়েছে তারা যেন 4th ইয়ার পরীক্ষা যেটা, সেটাই সেই পরীক্ষাটা যেন নিয়ে নেয় এবং স্নাতকোত্তর তথা মাস্টার্স পরীক্ষাটাও যেন নিয়ে নেয়। দ্যাট মিনস অনেকেই এই সুযোগটা পাচ্ছেন, যাদের কষ্ট ছিল, যাদের ক্ষোভ ছিল, মনে প্রশ্ন ছিল, তাদের জন্য একটা ভালো খবর যে তাদের গ্রাজুয়েশন পরীক্ষাগুলো হয়ে যাবে বাই দিস টাইম। অর্থাৎ আমাদের তো ফর্ম পূরণের সময় আছে ৩১শে জানুয়ারি পর্যন্ত, এবং ৩০শে জানুয়ারি পর্যন্ত এর মধ্যে সকলে আশা করা যায় স্নাতক পরীক্ষা শেষ হবে। এবং যাদের পরীক্ষা শেষ হয়ে আছে ৪১তম বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি, তারা সকলেই ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রার্থী। আমরা সকলেই জানি এমনিতেই এটা খুবই কম্পিটিটিভ একটা এক্সামিনেশন, এটা গভর্নমেন্ট জব, তার উপরে হচ্ছে গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস জব, বিসিএস ক্যাডার অফিসারের জব। এটার জন্য একটা আমাদের মধ্যে মোহ বলি, আকর্ষণ বলি, উচ্চাসা বলি বা আগ্রহ বলি, স্বপ্ন বলি, সব তো আছেই। উপরন্তু ২০২০ সালে সারা বিশ্বে চলমান করোনা পরিস্থিতির কারণে গভর্নমেন্ট সেক্টরে যে চাকরিতে জয়নিং অনেক দিন ধরে আমাদের দেশেও বন্ধ আছে, গত প্রায় ৭-৮ মাস ধরে কোনো বড় ধরনের নিয়োগ পরীক্ষা হয়নি। সব মিলিয়ে বলা যায় ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা রেকর্ড ছাড়াতে পারে, কারণ করোনা পরিস্থিতি এটা এনশিওর করেছে যে গভর্নমেন্ট জব হচ্ছে এখনো অবিকল্প। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত সমাজে মধ্যবিত্ত ক্লাসের মানুষ, তাদের কাছে গভর্নমেন্ট জব তথা সরকারি জব অনেক বেশি আকর্ষণীয় প্যাকেজের আছে, এবং নিজেকে সাস্টেইন করার জন্য, মানে এটা কি বেঁচে থাকার জন্য, অথবা মোটামুটি ভালোভাবে বেঁচে থাকার জন্য, অথবা অনিশ্চয়তা কাটানোর জন্য গভর্নমেন্ট জবে কোনো বিকল্প নেই। এটা সম্ভবত করোনা পরিস্থিতি আরেকবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা বন্ধুরা যারা আছেন তাদের সকলকে বলবো এই আলোচনাটা ৪৩তম বিসিএস, মনে রাখবেন যে কোনো সময় ওরিয়েন্টেশন বা সেমিনার, এই ধরনের প্রোগ্রাম যেগুলোতে গাইডলাইন দেওয়া হয়, তথ্য শেয়ার করা হয়, এই সেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তথ্যগুলোতে যাদের পক্ষে সম্ভব, যারা আগেই অংশগ্রহণ করেছেন, তারা আবার করুন। আগে যে বিষয়টা আপনি মিস করেছেন সেই বিষয়টা হয়তো এখানে পেতে পারেন, এক, অথবা গতবার ভালোভাবে বুঝেননি, আজকে সেটা আবার ক্লিয়ার হতে পারে। আমাদের মনে রাখবেন, ভালো কথাগুলো, আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো, প্রয়োজনীয় নির্দেশনাগুলো আমাদের বারবার শুনতে হবে, বারবার এগুলোর সাথে অ্যাটাচড থাকতে হবে, যাতে করে আমাকে বারবার এটা মনে করিয়ে দেওয়া হয় আমি একজন অ্যাপ্লিক্যান্ট, আমি একজন জব, আমার এটা পড়া দরকার আছে, এটা শোনা দরকার আছে, এই কোচিংটা নেওয়া দরকার আছে। এই বিষয়গুলো বারবার যেন আপনার মাথায় আসে, বারবার যেন আপনার মনে উঠে দেয়, সেই জন্য আপনাকে এই কাজটা করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাচ্ছি ৪৩তম বিসিএস প্রিলিমিনারির জন্য। আমি একেবারে যারা নতুন ৪৩তম বিসিএস প্রথম পরীক্ষা দিবেন, তারা কেউ থাকলে প্লিজ একটু কমেন্টে সেটা উল্লেখ করবেন।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে 43তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে আমাকে জানাবেন। কমেন্টে আমি পেলে সময় সুযোগ সাপেক্ষে সেই প্রশ্নগুলোর উত্তর দিব, আপনাদের জিজ্ঞাসার উত্তর দিব। পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার তো প্রশ্ন আছেই, প্লাস আপনার যে বন্ধুরা, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার ছোট ভাই বোন অথবা বন্ধুরা যারা আছেন, কাজিন যারা আছেন, যারা পরীক্ষা দিবে, তাদের সকলের জন্য সকলকে আপনি কমেন্টে মেনশন করুন, সো দ্যাট তারা এই আলোচনাটা শুনতে পারে। এটা অবশ্যই আপনাদের জন্য একটা দিক নির্দেশনামূলক আলোচনা হবে। আমাদের যে সেশনটা হবে সেটা হ্যাঁ, মাহবুবুর রহমান আমাদের প্রশ্নে আসবে, সেটার উত্তর আসবে, আপনার প্রশ্নের উত্তর আসবে। যারা সালাম দিয়েছেন, ত্রিনা থেকে, রোকসানা আমিন থেকে, যে রিয়া থেকে শুরু করে যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। সজীব ইসলাম, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা 43তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে আপনাদেরকে একটা ছোট একটা আলোচনা আমি উপস্থাপন করতে চাই, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন। আপনারা সকলেই জানেন মার্চ ফরওয়ার্ড প্রিকশন ফর বিসিএস এন্ড আদার্স, এই প্ল্যাটফর্মটি মূলত তৈরি করা হয়েছে টু অ্যাসিস্ট স্টুডেন্টস, সো দ্যাট তারা একটা ক্যারিয়ার গাইডলাইন পায়, ক্যারিয়ার নির্দেশনা পায়, এবং এটা হচ্ছে অলমোস্ট ফ্রি অফ কস্ট অথবা খুবই ছোট একটা ফির বিনিময়ে, রেজিস্ট্রেশন ফির বিনিময়ে এই কোর্সটা করার সুযোগ আছে। এবং এটা আপনারা গত 4 মাস ধরে দেখেছেন, আমরা 41তম বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক জব, প্রাইমারি জব সবগুলোতে আমরা ক্লাসগুলো নিয়মিত কন্ডাক্ট করছি। এবং 43তম বিসিএস প্রিলিমিনারি প্রথম ব্যাচ আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ওখানে কয়েকটা করে ক্লাস বিভিন্ন সাবজেক্টের হয়ে গেছে। এবং আজকে আমরা 43তম দ্বিতীয় ব্যাচের জন্য এই ওরিয়েন্টেশন আয়োজনটা করা হচ্ছে। এবং 43তম বিসিএস এর যারা ওরিয়েন্টেশন করবেন, যারা ওরিয়েন্টেশনে থাকবেন, তাদের সকলকে বলবো আপনারা দ্বিতীয় ব্যাচ আমাদের অলরেডি অ্যাডমিশন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, এবং অনেকে রেজিস্ট্রেশন করেছেন, অনেকে ক্লাস শুরু করে দিয়েছেন। আমাদের সেকেন্ড ব্যাচে 43তম বিসিএস এর দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন হচ্ছে আমার আজকের এই প্রোগ্রামটাই, এবং আগামীকাল থেকে টানা ক্লাস শুরু হবে। প্রথম 3-4টা ক্লাস আমরা সকলেই যেন দেখতে পারি আমাদের ক্লাসগুলো কিরকম হয়, আমাদের সম্মানিত শিক্ষকরা কিভাবে ক্লাস নেন, এই বিষয়ে জানার জন্য কয়েকটা ক্লাস আমরা পেজে ওপেন রেখেছি সবার জন্য, সেগুলো আপনারা দেখবেন। এবং খুব দ্রুত রেজিস্ট্রেশন করে মনে রাখবেন 43তম বিসিএস এর সার্কুলার হয়ে গেছে। এখন এই সার্কুলারটার কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদের পুরনো অনেক ক্যান্ডিডেট আপনাদের সাথে পরীক্ষা দিবে, আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেবেন। এর মধ্যে আপনার প্রস্তুতি কিরকম হওয়া উচিত, সো দ্যাট আপনি লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন করে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় বাংলাদেশ সিভিল সার্ভিসের জবে আপনার জন্য একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন, আপনার জন্য একটা অপশন তৈরি করতে পারবেন, সুযোগ তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনার উপরই নির্ভর করে। আমরা বিসিএস এর ফর্ম পূরণ, মৃদুল ইসলাম বলেছেন, হ্যাঁ আমি সে বিষয়ে কথা বলবো। আশা করি ফর্মে যখন আপনাদের ফর্ম ছাড়া হবে, আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন 43তম বিসিএস এর পাবলিক সার্ভিস কমিশনে, তখন আমরা নিয়মিতই কয়েকটা সেশনের মাধ্যমে ফর্ম পূরণ, চয়েস ইত্যাদি বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করবো একটা ভালো দিক নির্দেশনা যেন আপনাদেরকে দেওয়া হয়। তো সব বন্ধুরা, আমরা যারা 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিব, আমরা একটা খুব সংক্ষেপে বিসিএস সম্পর্কে খুব সংক্ষেপে একটা ধারণা আপনাদেরকে আমি প্রোভাইড করতে চাই। আপনারা একটু শুনুন এবং শেয়ার করুন, যাদের দরকার, যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে অ্যাটাচড হন, কানেক্ট হন। আশা করি আপনাদের ভালো লাগবে আলোচনাটা। শুরুতেই আমি একটু বলি 43তম বিসিএস প্রিলিমিনারি ওরিয়েন্টেশন আজকে আমি নিচ্ছি এম ওবাইদুল্লাহ চৌধুরী, মার্চ ফরওয়ার্ডের সিইও হিসেবে কাজ করছি। 43তম বিসিএস এর বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই। শুরুতেই বলে দিই, বিসিএস মানে হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। যারা কাগজ কলম নিয়ে বসেছেন তারা একটু লিখে রাখতে পারেন, যাদের মেমোরি পাওয়ার ভালো তারা মনোযোগ দিয়ে শুনতে পারেন। সবচেয়ে ভালো হয় আজকের আলোচনাটা যদি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেন, সো দ্যাট পরবর্তীতে আপনি নিজে শুনতে পারবেন এবং আমার বন্ধুরা, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, আপনার ইয়াঙ্গার ব্রাদার সিস্টার যারা আছে তারাও যেন এটা শুনতে পারে, দেখতে পাই, সেই ব্যবস্থাটা করবেন। আমি একটা বিসিএস মানে ইলাবোরেশনটা লিখে দিয়েছি। বিসিএস মানে হলো বাংলাদেশ সিভিল সার্ভিস। এটা খুবই সৃজনশীল, সুন্দর, গ্রহণযোগ্য একটা বাংলা হচ্ছে বাংলাদেশ সুশীল সেবা। আমি আবারও বলছি, বাংলাদেশ সুশীল সেবা। আপনার একটু নিয়ে রাখতে পারেন, স্লাইড থেকে নিয়ে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ইউজুয়ালি আপনারা পাবেন না। বা বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সেবা, সুশীল সেবা। বাংলাদেশ সিভিল সার্ভিসে দুইটা অ্যাসপেক্ট থাকে। একটা অ্যাসপেক্ট হচ্ছে
বাংলাদেশ সিভিল সার্ভিস হলো একটা চাকরির নাম, বাংলাদেশ সিভিল সার্ভিস চাকরি বা সার্ভিসের নাম। আবার বিসিএস হচ্ছে একটা এক্সামিনেশনের নাম। এক্সামিনেশনটা কি? বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করতে চান তাহলে আপনাকে বিসিএস পরীক্ষা দিয়ে তাহলে সিভিল সার্ভিস আপনাকে প্রবেশ করতে হবে। দ্যাট মিনস আমি যেটা বলতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে বিসিএসটাকে আমরা দুইটা অর্থেই ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, একটা বিসিএস মানে বোঝাই হচ্ছে আমাদের চাকরিটার নাম বা সার্ভিসের নাম, আর একটা হচ্ছে বিসিএস এক্সামিনেশন, যেটা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। অর্থাৎ বিসিএস পরীক্ষা দিয়েই আপনাকে বিসিএস সার্ভিসে প্রবেশ করতে হবে, এটাই হচ্ছে মূল জিনিস। পরবর্তীতে আমরা দেখি আমাদের ক্যাডার, আমরা বিসিএস পরীক্ষা যখন দিব সকলে, বিসিএস ক্যাডার আমরা খুবই ব্যবহৃত একটি প্রত্যয় আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে যারা এডুকেটেড পিপল আছেন, আমাদের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট যারা আছেন, তারা সকলেই তাদের স্বপ্নের জায়গায়, তাদের আগ্রহের জায়গায় সকলে বিসিএস বিসিএস বলেন, বিসিএস ক্যাডার বলেন। কিন্তু ক্যাডার শব্দটার অর্থ কি? ক্যাডার শব্দটার অর্থ জানার আগে একটু বোঝা দরকার। ক্যাডার অনেকেই মনে করে যে এটা ইংরেজি ভাষার শব্দ, না, এটা ঠিক নয়। ক্যাডার হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, আবার এই শব্দটি ল্যাটিন ওয়ার্ডও পাওয়া যায়। অর্থাৎ CLDRE ক্যাডার, এটা একই সাথে ফ্রেঞ্চ ওয়ার্ড, আবার এটি একটি ল্যাটিন ওয়ার্ড। ক্যাডারের সরাসরি বাংলা অর্থটা কোনো জায়গায় সাধারণত পাওয়া যায় না, এটা অনেক টাফ, মানে কোনো আমাদের রিটেন ডকুমেন্টস গুলোতে ইউজুয়ালি পাওয়া যায় না। তবে অনেকে বোঝার সাথে ক্যাডার শব্দটার বাংলা করেছেন, কেউ কেউ বাংলা করেছেন। ক্যাডার অর্থ হচ্ছে পদালি। পদ মানে যিনি পদে বসে কাজ করেন, পদালি। ইংরেজিতে একটা শব্দ আছে ইনকামবেন্ট। ইনকামবেন্ট মানে যিনি চেয়ারে বসে, পদে বসে একটা পজিশনে থেকে কাজ করেন, এটাকে বলা হয় ক্যাডার। বা তাহলে আমরা এটা কি শিখলাম? ক্যাডার শব্দ হচ্ছে দুইটি ভাষায় পাওয়া যায়, একটি হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় আর একটা হচ্ছে ল্যাটিন ভাষায়। আর ক্যাডার শব্দের অর্থ হচ্ছে পদালি। ইংরেজিতে একটা ভালো এক্সপ্রেশন আছে ক্যাডারের, সেটা হচ্ছে ক্যাডার মিনস a group of trained people, আমি আবারও বলছি, যাদের কাগজ কলম আছে লিখে নিতে পারেন। ক্যাডার মিনস a group of trained people for specific purpose. ক্যাডার হলো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী। ক্যাডার হলো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী। তাহলে আশা করি ক্যাডার শব্দ সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। এখন দেখেন বিসিএস যে এক্সামিনেশন হয়, বিসিএস যে পরীক্ষাটি হয়, সেই পরীক্ষা কারা পরিচালনা করে? বিসিএস পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে বিপিএসসি, সংক্ষেপে এটাকে আমরা যদি এলাবোরেট করি তাহলে হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটা এখানে দেওয়া হয়েছে। এটাকে আমরা আবার অনেকেই সংক্ষেপে বলি পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তাহলে আমরা কি জানলাম? বিসিএস পরীক্ষা কি সেটা জানলাম, বিসিএস সার্ভিস কি সেটা জানলাম, বিসিএস পরীক্ষা কারা কারা পরিচালনা করে সেটা সম্পর্কে জানলাম। বিসিএস পরীক্ষা দিয়ে যে আমরা ক্যাডার অফিসার হই, ক্যাডার শব্দটা জানলাম যে এটা কোন ভাষার শব্দ, এবং পাশাপাশি আমরা এটাও জেনেছি ক্যাডার শব্দের অর্থ হচ্ছে পদালি, যেটাকে আমরা ইংরেজির অনুকরণে বলেছিলাম একটি প্রশিক্ষিত জনগোষ্ঠীকে যখন কোন সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে তখন তাকে ক্যাডার বলা হয়। এরপর আমরা দেখি ক্যাডার অফিসার কয় ধরনের। আমি যখন এটা লিখে না দিয়ে অনেক সময় সেমিনার বা ওরিয়েন্টেশনে জিজ্ঞেস করি ক্যাডার কয় ধরনের, অনেকে 26 ধরনের, 27 ধরনের, 28 ধরনের বলে থাকে। আপনারা মনে রাখবেন যে কোনো একটা বিষয় সম্পর্কে, এই যে আপনি বিসিএস পরীক্ষা দিবেন, বিসিএস এর মতো এত সিরিয়াস, এত প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা আপনি দেবেন, সেটার জন্য সেটা দিতে হলে আপনার কিছু মানসিক প্রস্তুতি দরকার। সেটা নিয়ে আপনার এক ধরনের প্রয়োজনীয় নলেজ গুলো আপনার দরকার, তথ্যগুলো আপনার দরকার। বিসিএস ক্যাডার অফিসার বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে বিসিএস ক্যাডার অফিসাররা দুই ধরনের হয়। এদের একটা অংশ হচ্ছে জেনারেল ক্যাডার, যাদেরকে জেনারেলিস্ট বলা হয়, আর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার, যাদেরকে স্পেশালিস্ট বলা হয়। দ্যাট মিনস বন্ধুরা, ক্যাডার অফিসার দুই ধরনের, একটা হচ্ছে জেনারেল ক্যাডার আর একটা হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার। এখন আমরা দেখব ক্যাডার কয়টি।
বাংলাদেশ সিভিল সার্ভিসে 1980-র দশকে একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে 30টি ক্যাডার পদ তৈরি করা হয়েছিল। পরবর্তীতে 1991-তে একটা পদ বাদ যায়, 2007 সালে একটা পদ বাদ যায়, টেলিকমিউনিকেশন ক্যাডার পদ বাদ যায়, এবং সর্বশেষ গত বছর বিসিএস ইকোনমিক ক্যাডার এবং অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, ইকোনমিক ক্যাডারটা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সাথে মার্জ হয়ে যাওয়ার পর বর্তমানে আমাদের ক্যাডার সার্ভিসের পদ হচ্ছে 26টি। অর্থাৎ ক্যাডার পোস্ট কয়টি? বাংলাদেশ যেমন বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন এটা একটি ক্যাডার পোস্ট, বিসিএস পুলিশ এটা একটি ক্যাডার পোস্ট, বিসিএস ট্যাক্সেশন এটা একটি ক্যাডার পোস্ট, বিসিএস জেনারেল এডুকেশন, বিসিএস হেলথ এগুলো একটি ক্যাডার পোস্ট। এরকম করে বাংলাদেশ সিভিল সার্ভিসে টোটাল ক্যাডার পদ রয়েছে 26টি। টোটাল ক্যাডার পদ রয়েছে 26টি। এখন একটু আমরা দেখি বিসিএস ক্যাডার পদ আমরা কেন হতে চাই, বিসিএস ক্যাডার অফিসার কেন হব, কেন এটা হওয়া প্রয়োজন। বিসিএস ক্যাডার হওয়ার প্রয়োজন হচ্ছে, বিসিএস ক্যাডার অফিসার কেন হব এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেখবেন অনেক অল্টারনেটিভ জব সেক্টর আছে, আমরা চাইলে সরকারি জব করতে পারি, বেসরকারি জব করতে পারি, এনজিওতে জব করতে পারি, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, লোকাল বিভিন্ন অর্গানাইজেশন আছে। আমরা এত সবকিছু অল্টারনেটিভ থাকার পর আমরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করার পর কেন বিসিএস ক্যাডার অফিসার হব এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। অনেকেই জানেন যারা ক্যাডার অফিসার হতে চাচ্ছেন, তারপরেও সামগ্রিকভাবে যেই 3-4-5টি কারণে আমরা বিসিএস ক্যাডার অফিসার হতে চাই সেই কারণগুলো আমি আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। প্রথমত, আমরা বিসিএস ক্যাডার অফিসার হতে চাই কেননা এটি একটি স্থায়ী চাকরি, পার্মানেন্ট জব। আপনি মনে রাখবেন প্রাইভেট সেক্টরে জবের যে অসুবিধার দিক, আমরা এই যে করোনা পরিস্থিতি এটা খুব ভালোভাবে টের পেয়েছি। যখন প্রাইভেট সেক্টরে গণহারে জনগণকে মানে এমপ্লয়িকে ছাঁটাই করা হয়েছে, একেবারে গণহারে। আমার ব্যক্তিগতভাবে পরিচিত হান্ড্রেডস অফ পিপল যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে জব করতো, তারা কিন্তু এখন অনেকেই জবলেস। কারণ ইনকামের উপর বড় ধরনের একটা ধাক্কা তৈরি হয়েছে, রেভিনিউর উপর একটা বড় ধরনের ধাক্কা হয়েছে। এগুলো সামাল দিতে গিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো টালমাটাল অবস্থা। এমনকি আমি বারবার একটা কথা কয়েকবার বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরি বলি, গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি, সারা বিশ্বের সবচেয়ে একটি পার্টি বাংলাদেশ সেকেন্ড গার্মেন্ট এক্সপোর্টিং কান্ট্রি। কিন্তু আমরা যখন দেখলাম মার্চে করোনা পরিস্থিতির উদ্ভব হলো, এপ্রিল মে 2 মাসও পৃথিবীর সেরা, বাংলাদেশের নয় পৃথিবীর সেরা গার্মেন্ট কোম্পানিগুলো তাদের কর্মচারীদের বেতন দিতে পারছে না এবং ছাঁটাই শুরু হয়ে গেল। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এরপর গত কয়েকদিন আগেও, গত 19 তারিখ একটা প্রাইভেট প্রতিষ্ঠানের একজন হেড অফ মার্কেটিং এর সাথে কথা বলছিলাম। তিনি বললেন তার প্রতিষ্ঠানে মার্চের আগে কর্মচারী ছিল 150 জন, বর্তমানে ওই প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা হচ্ছে অনলি 26 জন। তার মানে দেখেন এই করোনার কারণে কি পরিমাণ চাকরি থেকে ছাঁটাই হয়েছে। বিভিন্ন গবেষণা জরিপ আছে, বাংলাদেশে উন্নয়ন গবেষণা রিপোর্ট অনেক আছে, পরিসংখ্যান আছে। ইভেন ঢাকা থেকে দলে দলে মানুষ বাসা বাড়ি ছেড়ে দিয়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। এই কাহিনী পত্র পত্রিকায়, এই মর্মান্তিক দৃশ্য আমরা দেখেছি। ঢাকা শহরে টিকতে না পেরে বা বিভিন্ন বিভাগীয় শহর চট্টগ্রাম বা অন্যান্য বড় বড় বিভাগীয় শহরগুলো টিকতে না পেরে। দ্যাট মিনস হচ্ছে এই যে টেম্পোরারি জব, এটা হচ্ছে আমাদের একটা অনিশ্চয়তার বড় কারণ। তাই মানুষ কেন পাবলিক সেক্টরে আসতে চায়, তার প্রধান কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে এটা একটা স্থায়ী চাকরি। মানুষ অনিশ্চয়তা পছন্দ করে না, মানুষ স্থায়ী একটা স্থিতিশীল লাইফ চাই। সেজন্য স্থায়ী চাকরির কারণে আমরা আমাদের তরুণ বন্ধুরা বিসিএস ক্যাডার অফিসার হতে চাই। 2 নম্বর যে কারণটা আমি আপনাদেরকে মেনশন করতে চাই সেটা হচ্ছে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ বেশি। আপনারা যারা মার্চ ফরওয়ার্ড, ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স এই প্ল্যাটফর্মের সাথে জড়িত, আপনারা খেয়াল করেছেন আমাদের এখানে যে অতিথিরা আছেন, যেমন গতকাল আমাদের একজন অতিথি ছিলেন ডেপুটি কমিশনার, বাংলাদেশ পুলিশের ডেপুটি কমিশনার, সিএমপি ডেপুটি কমিশনার বিজয় বসাক। উনি ওনার বক্তব্য থেকে যারা শুনেছেন তো ভালো, যারা শুনেননি তারা একটু কাইন্ডলি ইউটিউবে গিয়ে অথবা আমাদের পেজে গিয়ে গত রাতে বিসিএস ক্যাডার আড্ডা প্রোগ্রামটি একটু দেখবেন।
এটা এই যে উনি যখন বললেন করোনা পরিস্থিতিতে পুলিশ ডিপার্টমেন্টের লোকজন কিভাবে ভূমিকা পালন করেছে, তারা কিভাবে জনগণের পাশে দাঁড়িয়েছিল, এই যে আমাদের বিসিএস হেলথ, আমাদের সরকারি ডাক্তাররা কিভাবে জনগণের হাসপাতালগুলোতে অপর্যাপ্ত সুবিধা নিয়ে কিভাবে জনসেবায় নিজেদের ঝাঁপিয়ে পড়েছেন এবং মানুষকে রক্ষায় ফ্রন্টিয়ার হিসেবে কাজ করেছেন, ফাইটার হিসেবে কাজ করেছেন, সারা বিশ্বে তারা একটা ভূমিকা রেখেছে। আবার দেখেন বাংলাদেশে এই যে কৃষি সেক্টরে যারা আছেন, কৃষি অফিসার যারা, এগ্রিকালচার অফিসার যারা, বাংলাদেশ কিন্তু কৃষির কারণে করোনার যে অর্থনৈতিক বড় ধরনের একটা আমাদের আসছিল, একটা বিপদ বা আপদ, একটা সমস্যা আমাদের জন্য আসছিল, সেটাকে কিছুটা কাভার দিতে পেরেছে আমাদের কৃষি। তার মানে হচ্ছে আপনি সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য একজন সার্ভেন্ট হিসেবে, একজন সেবক হিসেবে রাষ্ট্রের, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। উন্নত বেতন ও সুযোগ সুবিধা। আমরা কেন চাকরি করি, কেন কাজ করি? চাকরি করার পিছনে আমাদের মাইনের বিষয়টি থাকে। আমরা চাকরি করি কজ অফ আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হয়, সেই জীবিকা নির্বাহীর সুযোগটা করে দেয় আমাদের চাকরি, যেটাকে আমরা বলি স্যালারি বা বেতন। আবার অন্যান্য সুবিধা, ফ্রিঞ্জ বেনিফিট, আমরা অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট একটা টার্ম পড়েছিলাম, অন্যান্য কিছু সুযোগ সুবিধা, তার গাড়ির সুবিধা, তার অন্যান্য স্কুলিং সুবিধা, তার ছেলে মেয়েদের যে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়, অথবা তিনি যে চাকরির বেতনের পাশাপাশি অন্যান্য বেতন ভাতা সুবিধাদি, স্বাস্থ্য ভাতা, হাউজিং ভাতা ইত্যাদি এগুলো পেয়ে থাকেন। এই সুবিধাগুলো যে কোনো চাকরির চেয়ে সরকারি চাকরিতে এবং বিশেষ করে সিভিল সার্ভিস সার্ভেন্ট যারা, বাংলাদেশ সিভিল সার্ভিসে যারা কর্মকর্তা, ওদের অন্যদের চেয়ে অনেক তুলনামূলকভাবে অনেক বেশি। সেই জন্য আমরা বিসিএস ক্যাডার অফিসার হতে চাই। 4 নাম্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, সোশ্যাল রিকগনিশন। আমরা যেই চাকরি করি না কেন, আমরা অনেককেই দেখেছি যারা প্রাইভেট সেক্টরে কাজ করতে দেখেছি, আমরা নিজেরা করছি। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন তাদের সোশ্যাল রিকগনিশনটা আমাদের সমাজে, আমাদের যে আর্থসামাজিক পরিবেশ, আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে খুব বেশি নয়। সুতরাং আপনারা যদি চান একটা সামাজিক গ্রহণযোগ্যতা, সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জায়গায় নিজের একটা পজিশন তৈরি করতে, সেখানে বিসিএস ক্যাডার অফিসার জবের কোনো বিকল্প নাই। সর্বশেষ আমি যে তথ্যটি আপনাদেরকে শেয়ার করব, কেন আমরা বিসিএস ক্যাডার অফিসার হতে চাই সেই পয়েন্টে, সেটা হচ্ছে চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্ব, এটা হচ্ছে আপনারা যারা ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স অথবা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করে এসেছেন, তারা আব্রাহাম মাস্লো নামের একজন সমাজতাত্ত্বিকের নাম শুনে থাকতে পারেন। আব্রাহাম মাস্লোর একটা থিওরি আছে, চাহিদা সোপান তত্ত্ব, ইংরেজিতে এটাকে বলা হয় হায়ারার্কি নেডস থিওরি। হায়ারার্কি নেডস থিওরি, মানুষের যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলোকে উনি 5টি ভাগে ভাগ করেছিলেন। মানুষের বায়োলজিক্যাল ডিমান্ড থাকে, মানুষের সেফটি ডিমান্ড থাকে, মানুষের সিকিউরিটি ডিমান্ড থাকে, মানুষের সোশ্যাল পজিশনের একটা ডিমান্ড থাকে, মানুষ এটাও যখন চায় তখন মানুষের একটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানুষ একটি অসীম ক্ষমতা ভোগের অংশীদার, এটা কি বলে, সুবিধা বা ক্ষমতা লাভ করতে চায়। এই চাহিদা সোপান তত্ত্ব আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের কথা, হায়ার স্যালারির কথা বললাম, কন্ট্রিবিউশন ইন বিল্ডিং সোসাইটি অর কান্ট্রি এটার কথা বললাম, অথবা এই যে চাকরির কথা বললাম, অনুসারে এগুলো আমাদের অনেক বেশি অল্টারনেটিভ জবস গুলোর মধ্যে আছে। সেটা হচ্ছে বিসিএস ক্যাডার অফিসারের চাকরির মধ্যে। কম বেশি অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আমাদের মেজর যে 5 কজেস গভর্নমেন্ট চাকরি করার, বিশেষ করে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়ার, সেগুলো হচ্ছে এই 5টি পয়েন্টের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন আমরা দেখতে চাই, আমরা বিসিএস সম্পর্কে প্রাইমারি বেসিক আলোচনাটা করলাম, কেন বিসিএস ক্যাডার অফিসার হওয়া, বিশেষ করে বাংলাদেশের মতো নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলোর ছেলে মেয়েদের, ইয়াং, এনার্জেটিক এন্ড মেরিটোরিয়াস ছেলে মেয়েদের কেন এটা আগ্রহীর জায়গা, সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখতে চাই, আমরা যে বিসিএস পরীক্ষা দিই, সেই বিসিএস পরীক্ষার ফেজেস গুলো, পর্যায়গুলো, স্টেপস গুলো কি কি। There are many steps. আপনি বিসিএস ক্যাডার অফিসার হওয়ার পথে অনেকগুলো ধাপ আপনাকে পাড়ি দিতে হয়। এর মধ্যে মেজর 3টি স্টেপ হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, 200 নম্বরের একটা পরীক্ষা, বিসিএস লিখিত পরীক্ষা, বিসিএস ভাইবা পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত আমাদের বিসিএস প্রিলিমিনারিতে 200 নম্বরের পরীক্ষা দিতে হয়।
এই 200 নম্বরের পরীক্ষাগুলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় হয় এবং নেগেটিভ মার্কিং থাকে। এই 200 নম্বরের পরীক্ষায় যারা পাস করে, এখানে কত পাস মার্ক এটা কিন্তু সুনির্দিষ্ট করা নাই। এটা হচ্ছে কোনো সময় দেখা গেছে 35 বিসিএস এ দেখা গেছে আপনি শতকরা 42-43% মার্কস পেয়েও প্রিলিমিনারিতে পাস করতে দেখা গেছে। আবার যখন আমরা লাস্ট বিসিএস আমরা দেখেছি 100-110 এর মধ্যে যারা স্কোর করেছে আউট অফ 200 তারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আছে। যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইয়েস টিকিট পায়, বাছাই পরীক্ষায় পাস করে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় অবতীর্ণ হতে হয় সেটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা। এই যে বিসিএস লিখিত পরীক্ষা আবার 900 নম্বরের, এখানে বিষয় থাকে 6টি, নম্বর পরীক্ষা দিতে হয় 900 নম্বরের। এই 6টি বিষয়ে 900 নম্বরের পরীক্ষা দিয়ে যারা এভারেজে 50 মার্কস পায়, যারা শুনছেন একটু ভালো করে খেয়াল করেন, 900 নম্বরের মধ্যে যারা 450 নাম্বার তথা এভারেজে 50% মার্কস অবটেইন করে, পেয়ে থাকে, অ্যাচিভ করতে পারে, তাদের সুযোগ হয় বিসিএস মৌখিক পরীক্ষা দেওয়া। বিসিএস মৌখিক পরীক্ষা আবার 200 নম্বরের। আমরা যদি এটাকে সামারি করে বলি তাহলে এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বরের মধ্যে আমাদের 110 থেকে 20 নম্বর পেতে হয়। আমরা রিসেন্ট 5-10 বছরের যদি অভিজ্ঞতা শেয়ার করি, লিখিত পরীক্ষায় 900 নম্বরের মধ্যে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য, ভাইবাতে যাওয়ার জন্য অবশ্যই 50 এভারেজে 450 মার্কস পেতে হয়। মনে রাখবেন 450 পেলে কিন্তু আপনি ভাইবা দিতে পারবেন, চাকরি এনশিওর হবে না। আবার 200 নম্বরে যখন আপনি ভাইবা পরীক্ষা দিবেন, এটা হচ্ছে একটা এটা কি বলবো, একটা অনেকগুলো সাবজেক্টে সেটা আপনার পার্সোনালিটি টেস্ট হয়, আপনার ডিসিশন মেকিং অ্যাবিলিটি নিয়ে আপনার টেস্ট হয়, আপনার সার্বিকভাবে আপনার উপস্থিতি, অ্যাপিয়ারেন্স, আপনার আদব কায়দা, এটিকেট, এই সমস্ত সবগুলো মিলিয়ে আপনার এটা মার্কস হয়। সবগুলো মিলিয়ে 200 নম্বরের মৌখিক পরীক্ষা হয় এবং 200 নম্বরের মৌখিক পরীক্ষায় যারা 100 নম্বর পেয়ে থাকে তারা পাস করে। এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে দেখা যায় যারা 100 নম্বর পেয়ে প্রিলিমিনারি পাস করে লিখিত পরীক্ষায় 450 নাম্বার বা তার চেয়ে বেশি নাম্বার পেয়ে লিখিত পরীক্ষায় পাস করে এবং 200 নম্বরের মৌখিক পরীক্ষা দিয়ে যারা 100 নাম্বার পায় অর্থাৎ পাস করে, তাদের এই রিটেন এবং মৌখিক পরীক্ষার নাম্বারের এভারেজ করার পর প্রত্যাশিত ক্যাডারে যার সাথে ম্যাচ করে সে ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ পেয়ে থাকে। এখানে একটা মজার বিষয় হলো বিসিএস পরীক্ষাগুলোতে যারা প্রিলিমিনারি পাস করে, লিখিত পাস করে এবং ভাইবা পাস করে, সরকার 2010 সাল থেকে একটা আইন করেছে, যারা ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ পাবে তো তারা ক্যাডার অফিসার হবে। কেউ যদি পাস করার পর প্রিলি, লিখিত, ভাইবা পরীক্ষায় তথা মৌখিক পরীক্ষায় পাস করার পর ক্যাডার অফিসার হিসেবে রিকমেন্ডেশন পাবেন না, তাদের আবার সরকারি ফার্স্ট ক্লাস জবের জন্য তারা আবার সুপারিশ প্রাপ্ত হন, ফার্স্ট ক্লাস নন ক্যাডার। 2014 সালে এসে সরকার এটাকে আবার রিভাইজ করে বলেছে যারা প্রিলি, লিখিত এবং ভাইবা সবগুলো পরীক্ষায় পাস করবে, ক্যাডার হিসেবে রিকমেন্ডেশন পাবে না, তারা ফার্স্ট ক্লাস নন ক্যাডার এবং সেকেন্ড ক্লাস সরকারি চাকরিগুলোর জন্য তারা সুপারিশ পাওয়ার জন্য উপযুক্ত হবে। এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই 2010 সাল থেকে শুরু করে আমাদের 2019 সাল পর্যন্ত কয়েক হাজার ছেলে মেয়ে নন ক্যাডার ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস জব পেয়ে আছে এই পরীক্ষার সুবিধার, এই ডিসিশন গুলোর ইতিবাচক ফলাফল হিসাবে। এখন আমরা একটু দেখতে চাই আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় বিষয়গুলো কি। এই যে আমরা বললাম 3 মেজর স্টেপস, 3টি প্রধান পরীক্ষা, 3টি প্রধান পর্যায়, একটা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, একটা হচ্ছে বিসিএস লিখিত পরীক্ষা, একটা বিসিএস ভাইবা পরীক্ষা। এখন এই যে সার্কুলারটা হলো 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার হলো, এই সার্কুলারের সম্ভাব্য মার্চে আপনাদেরকে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য মার্চ 2021। যদি আমরা ধরে নিই মার্চ 2021 পরীক্ষা হবে, আমাদের সময় আছে কিন্তু 3 মাস। যদি এক্সপেক্টেড ডেটে বা যেটা পাবলিক সার্ভিস কমিশন তার ধারণা দিয়েছে সেই ধারণায় পরীক্ষা হলে আমাদের সময় আছে মাত্র 3 মাস। সাবজেক্ট কয়টা প্রিলিমিনারি পরীক্ষায় একটু খেয়াল করুন। প্রিলিমিনারি পরীক্ষা যে সাবজেক্ট 10টি, এই 10টি সাবজেক্টের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলো, একটা সাবজেক্ট হচ্ছে বিসিএস বাংলা ভাষা ও সাহিত্য, একটা হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্য, একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা,
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। বিসিএস প্রিলিমিনারিতে 10টি সাবজেক্টের পরীক্ষা হয়। যারা কথাগুলো শুনছেন একটু নোট রাখতে পারেন, এগুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে জানতে হবে। এটা আপনাদের মুখে মুখে থাকতে হবে, আপনার মনে থাকতে হবে সব সময়। আমাদের প্রিলিমিনারি পরীক্ষা আমরা 10টা সাবজেক্টে পরীক্ষা দিব। সেটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যে 35, ইংরেজি ভাষা ও সাহিত্যে 35, বাংলাদেশ বিষয়াবলী 30, আন্তর্জাতিক বিষয়াবলী 20, গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা 15, সাধারণ বিজ্ঞান 15, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10 এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন 10। মোট 200 প্রিলিমিনারি পরীক্ষায় আমাদেরকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অংশ নিতে হবে। এখন এই পরীক্ষাগুলোর যদি প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি কি দরকার? মার্চ ফরওয়ার্ড আপনাদের জন্য কি করবে? মার্চ ফরওয়ার্ড যেটা করতে হবে, এটা হচ্ছে আপনার জন্য অনেক গাইডলাইন ক্লাস আয়োজন করা, বিষয়ভিত্তিক ক্লাস আয়োজন করা। এই যে ধরেন আজকে ওরিয়েন্টেশন হচ্ছে, এটাও আপনাদের জন্য একটা গাইডলাইন ক্লাস। আপনাদেরকে প্রপার ওয়েল লেকচার শিট দেওয়া, যেগুলো পরীক্ষার জন্য আপনার প্রয়োজনীয়, পরীক্ষা যেখান থেকে আপনার সম্ভাব্য কমন করতে পারে, এবং ভালো পরীক্ষা নেওয়া এবং মূল্যায়ন করা। তাহলে মার্চ ফরওয়ার্ড যে কাজটা করে, মার্চ ফরওয়ার্ড পরীক্ষার্থীর জন্য গাইডলাইন ক্লাসের আয়োজন করে, বিভিন্ন সেমিনার, ওরিয়েন্টেশন, ওয়ার্কশপ এগুলোর আয়োজন করে, বিভিন্ন সিনিয়রদের বিসিএস ক্যাডার আড্ডা করে, কৃতীদের সাথে সংলাপ করে, যাতে করে আপনার একটা সেই মানসিকতা, জব সেক্টরের জন্য আপনার মানসিকতা তৈরি হয়। যে কাজটি, যে ক্যাডার অফিসার আপনি হতে চাচ্ছেন, সেই ক্যাডার সম্পর্কে আপনি একটা ভালো স্পষ্ট ক্লিয়ার ধারণা পান, প্রজেকশন করতে পারেন। বিষয় ভিত্তিক এই যে 10টি সাবজেক্টের কথা বললাম, 10টি সাবজেক্টে আমরা 100টি ক্লাস দিয়ে থাকি। আপনারা আজকে যারা মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স এই পেজ এবং গ্রুপে আছেন, ফেসবুক পেজ এবং গ্রুপে আছেন, আজকে সেখানে খুব সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে আমাদের বিষয়ভিত্তিক ক্লাস কয়টি, লেকচার শিট কয়টি, পরীক্ষা কয়টি, আমাদের মূল্যায়ন পরীক্ষাটি, মূল্যায়ন পদ্ধতিটি কি কি, সেই বিষয়ে খুব ক্লিয়ার একটা ধারণা বা গাইডলাইন আপনাদের জন্য শেয়ার করা হয়েছে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কি ধরনের বইপত্র আমাদের পড়া দরকার? আমাদের প্রস্তুতির জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের 10টি সাবজেক্টে আমাদের পড়ালেখা করতে হবে। এই 10টি সাবজেক্টের জন্য এর মধ্যে আবার 6টি সাবজেক্ট আছে যেগুলো বিসিএস লিখিত পরীক্ষায় আমাদেরকে পড়তে হয়। আবার এই সাবজেক্টগুলোর মধ্যেই একটা মিক্সার হচ্ছে আমাদের বিসিএস ভাইভা, কিছু সাবজেক্টের এবং পার্সোনাল বিষয়, নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন নিয়ে ভাইভাগুলো সাধারণত হয়ে থাকে। এখন আমরা দেখবো বিসিএস প্রিলিমিনারির জন্য আমাদের বইগুলো ইমিডিয়েটলি কি কি বইগুলো আমাদের পড়া উচিত বা পড়া দরকার। বিসিএস প্রিলিমিনারিতে 10টা সাবজেক্টের মধ্যে আমি আপনাদেরকে আপাতত 10টি সাবজেক্টে কিছু কমন বই, যে বইগুলো আপনাকে পড়তে হবে, যেগুলো আপনি প্রিলিমিনারির পর আপনার রিটেনেও কাজ দেবে এবং ক্ষেত্র বিশেষে ভাইভাতেও কাজ দেবে, সেই ধরনের কিছু কমন বুকসের নাম আমি আপনাদেরকে দিলাম। সেই বইগুলো আপনারা পড়ালেখা করুন, সেই বইগুলো নিয়মিত পড়তে থাকুন, আমাদের সম্মানিত শিক্ষকদের ক্লাসগুলো করুন, তাদের গাইডলাইন ফলো করুন। আমরা যে পিডিএফ ফাইল, শর্ট ভার্সন পিডিএফ ফাইল দিই সেটা আপনি ফলো করুন, এবং আমরা হার্ড কপি, এই যে বিভিন্ন বিসিএস এর জন্য হার্ড কপি, প্রাইমারির জন্য হার্ড কপি, ব্যাংকের জন্য হার্ড কপির প্রিন্ট কপি আয়োজন করতে যাচ্ছি, সেগুলো আপনারা কালেকশন করুন, করার পর আপনার প্রস্তুতি নিন। আপনি ক্লাস করুন, পিডিএফ ফাইলগুলো করুন, প্রিন্ট কপি পড়ালেখা করুন, নিজেকে সবসময় উদ্দীপিত রাখুন। আমাদের রবিবারের সেশনগুলো, ক্যাডার আড্ডা এবং বৃহস্পতিবারের সেশন, অন্যান্য সেশনগুলো নিয়মিত শুনুন। আমাদের এখানে যারা এক্সপার্ট আছে তাদের আলোচনা শুনুন। সবচেয়ে বড় কথা, আপনাকে যেহেতু ক্যাডার অফিসার হবেন, আপনাকে টেবিলে সময় দিতে হবে, আপনাকে পড়ালেখা করতে হবে। মনে রাখবেন, ফেসবুকে বা অন্যান্য জায়গায় আপনি কিছু ক্লাস শুনলেন, অফলাইনেও বলি, কিছু ক্লাসরুমে হা করে কিছু ক্লাস শুনলেন, বুঝলেন না। আপনি যত পড়ালেখাই করুন, এখানে যদি আপনার একটা কৌশল না থাকে, আপনার যদি বুদ্ধিদীপ্ত সময়কে সর্বোত্তম ব্যবহার করে কৌশলী যদি আপনি না হন, তাহলে এত বড় একটা কম্পিটিটিভ পরীক্ষায়, এত ধৈর্যের একটি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হওয়া তথা বিসিএস ক্যাডার অফিসার হিসেবে সুপারিশ হওয়াটা আপনার জন্য টাফ হবে। সো আপনার কাজ হচ্ছে আমাদের গাইডলাইনগুলো ফলো করা। প্রথম সাবজেক্ট বললাম বাংলা ভাষা ও সাহিত্য। প্রিলিমিনারিতে সবচেয়ে বেশি মার্কস বরাদ্দ বাংলা ভাষা ও সাহিত্যে এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে। বাংলা ভাষা ও সাহিত্যের জন্য আমি
আপনাদেরকে প্রথমেই রিকমেন্ড করব আপনারা নবম থেকে দশম শ্রেণীর পাঠ্য বই, অর্থাৎ আমাদের আপনারা খেয়াল করুন নবম দশম শ্রেণীতে আমাদের একটা সাহিত্যিক বই আছে, একটা ব্যাকরণের বই আছে। আবার ইন্টারমিডিয়েটে গিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের হায়াত মাহমুদের একটা বই আছে, উচ্চতর বিশুদ্ধ ভাষা শিক্ষা নামে হায়াত মাহমুদ স্যারের একটা বই আছে। সেই বইটা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয়। আবার সেখানকার জন্য গদ্য এবং পদ্য নিয়ে সাহিত্যের একটা পাঠ আছে। তো আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট ফর 43rd BCS প্রিলিমিনারি এবং যারা ওল্ড ক্যান্ডিডেটস যারা 40, 41, 42 এখানে প্রার্থী যারা পড়ালেখা করেছেন, আমি তাদের সকলকে বলবো এই বেসিক বইগুলো আমাদের কিন্তু কমন। একটা জিনিস মনে রাখবেন, পাবলিক সার্ভিস কমিশনে আহামরি কঠিন কঠিন বড় বড় প্রশ্ন করার পরীক্ষা নয়। এটা যেহেতু একটা জেনারেল পরীক্ষা, এটা যেহেতু একটা পাবলিক পরীক্ষা, বাংলাদেশের ছেলে মেয়েদের নাগরিকদের জন্যই যেহেতু চাকরিগুলো অফার করা হয়, সুতরাং এখানকার বেসিক বইগুলো, বেসিক পাঠ্য বইগুলো, টেক্সট বইগুলোর নলেজ নেওয়া আমাদের জন্য প্রাথমিক দায়িত্ব। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যে আপনারা প্রথমত যে কাজটা করতে পারেন, নবম থেকে দ্বাদশ শুনেন, আপনি মজার মজার ককটেল, সুন্দর সুন্দর মলাটের অনেক বই আপনি পড়তে পারেন, কিন্তু আপনার জরুরি হচ্ছে বেসিক বইটা পড়া। এই বইগুলো যত মলাটের বই দেখেন, যত বড় বড় বিজ্ঞজনের বই দেখেন, সবগুলো বইয়ের কিন্তু রসদ এখান থেকেই নেওয়া। সো আপনারা মিসগাইডেড না হয়ে এই বইগুলোর উপরে ভালো একটা দখল নেন। বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম, আমরা সাহিত্য অংশে যারা আছি, সাহিত্যের বইটা মাহবুবুল আলমের বইটা আপনারা পড়তে পারেন, মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস। এই বইগুলো পড়লে আপনার যে উপকারটা পাবেন, প্রিলিমিনারি প্রিপারেশন আপনার হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রিটেনের প্রিপারেশনটা হবে। বাংলা কিন্তু প্রিলিমিনারিতেও আছে, আবার লিখিত পরীক্ষায় আছে। সুতরাং বাংলা প্রিলিমিনারির জন্য আপনি এই যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ আবার সাহিত্য বই, একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ আবার সাহিত্য বই, আবার বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম, এই বইগুলো প্রিলিমিনারি এবং রিটেনের জন্য আপনার যথেষ্ট ভালো বই। এরপর আমি আপনাদেরকে পরবর্তীটা বলতে চাই, হ্যাঁ, ইংরেজি ভাষা ও সাহিত্য। আমাদের যারা ইংলিশের সম্মানিত শিক্ষকরা আছেন, আপনাদেরকে শাহান স্যার পড়াচ্ছেন, বদরুল হাসান স্যার পড়াচ্ছেন, রায়হান স্যার পড়াচ্ছেন এবং অন্যান্য শিক্ষকরা যারা আছেন, তারা তাদের চমৎকার ক্লাসগুলো, তাদের এক্সপেরিয়েন্স, তাদের গ্যাদার নলেজ থেকে, অ্যাকুয়ার নলেজ থেকে তারা যে পরামর্শগুলো দেয় সেগুলো শুনবেন। পাশাপাশি এই তিনটা বই আপনি সংগ্রহ করবেন, আপনার টেবিলে রাখবেন, আপনার পড়ার টেবিলে যেন এই বই তিনটা থাকে। এটা হচ্ছে এ হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বাই রেনান মার্টিন। এই বইটা আপনাদের জন্য যে নতুন বই তা নয়, এই বইটা কিন্তু পুরাতন বই। এটা আপনারা নবম দশম শ্রেণীতে পড়েছেন, একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েছেন, আবার অনেকেই ফাংশনাল ইংলিশের জন্য গ্রাজুয়েশন পর্যায়েও পড়েছেন। সুতরাং এই বইটা আপনারা কালেকশন করুন, আবার রিকালেক্ট করুন এবং পড়তে থাকুন। 2 নম্বর হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ বাই টিজে ফিটিকিডস। এই টিজে ফিটিকিডস এর বইটা আপনারা দেখুন, কমন মিস্টেকস ইন ইংলিশ, ছোট্ট একটা বই, কালো মলাটের একটা ছোট বই। আর হচ্ছে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার বাই মফিজুর রহমান। আমাদের সম্মানিত শিক্ষকরা আপনাদেরকে এগুলোর পাশাপাশি আরো বই দিতে পারেন, সেগুলো আপনারা প্রয়োজনে পড়বেন, কিন্তু এই তিনটা বই আপনাদের টেবিলে অবশ্যই রাখবেন। হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বাই রেনান মার্টিন, কমন মিস্টেকস ইন ইংলিশ বাই টিজে ফিটিকিডস এবং অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার বাই মফিজুর রহমান। বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর পাশাপাশি আমাদের প্রিলিমিনারিতে তিনটা সাবজেক্ট আছে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, একটা হচ্ছে ভূগোল, একটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। মনে রাখবেন এই তিনটা সাবজেক্টই কিন্তু একটার সাথে একটা খুবই ক্লোজ, মানে একটা খুব কাছাকাছি। বাংলাদেশ বিষয়াবলীর যে সাবজেক্টগুলো আছে, যে টপিকগুলো আমাদের আছে, এই টপিকগুলোর মধ্যে কিন্তু ভূগোলও আছে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনও আছে। যেমন বাংলাদেশ বিষয়াবলী আপনাকে স্থানীয় সরকার, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের স্থানীয় সরকার, হ্যাঁ, এই সবকিছু বিষয় কিন্তু আপনার বাংলাদেশ বিষয়াবলীর টপিক। আবার এইগুলোই আবার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনে আপনাকে গিয়ে পড়তে হয়। আবার বাংলাদেশের যে জিওগ্রাফি, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে নদ নদী, বাংলাদেশের পাহাড়, বাংলাদেশের সমুদ্র, বাংলাদেশের যে ন্যাচারাল রিসোর্সেস, এই বিষয়গুলো তো ভূগোলের বিষয়। সুতরাং বাংলাদেশ বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এই সাবজেক্টগুলোর প্রিপারেশন আপনি একসাথে নিতে পারেন।
এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন একসাথে নিলে বাংলাদেশ বিষয়গুলি আপনার 30 নাম্বার, ভূগোলের 10 নাম্বার এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের 10 নাম্বার, আপনার এদিকে 20, 30 আর 20, 50 নাম্বারের প্রিলিমিনারি প্রিপারেশন হয়ে যায়। পাশাপাশি প্রথম বইটি বাংলাদেশ স্টাডিজ, ওবায়েদ, দালিয়া ও আরেফিন, এই বইটা যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে এই বইটা আপনার প্রিলিমিনারি সিলেবাস কভার করবে, আপনার বড় রিটেন সিলেবাস যেটা আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের সেই সিলেবাসটা আপনার কভার করবে এবং সর্বোপরি বই থেকে আপনি ভাইভাতেও প্রশ্ন কমন পাবেন। ভাইভার জন্য আপনি এই বইটি ইউজ করতে পারবেন। বাংলাদেশ স্টাডিজ, ওবায়েদ, দালিয়া ও আরেফিন, এই বইটা আপনার প্রিলি, রিটেন, ভাইভা তিনটা পরীক্ষার জন্য লাগবে এবং বাংলাদেশ বিষয়গুলিতে লাগবে, ভূগোলের জন্য লাগবে, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনেও লাগবে। নবম দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বই, এটা আপনার প্রিলিমিনারির জন্য লাগবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা আপনার প্রিলিমিনারিতে লাগবে, লিখিত পরীক্ষার জন্য লাগবে, আবার ভাইভা পরীক্ষার জন্য লাগবে। নবম দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল, এই নবম দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোল বইটা আপনার ওই যে বললাম ভূগোল অংশের জন্য লাগবে। এটা পাশাপাশি আপনার বাংলাদেশ বিষয়গুলি, ওই যে বললাম বাংলাদেশের নদ, নদী, খাল, সমুদ্র ইত্যাদি বিষয়গুলো এবং জিওগ্রাফিক্যাল পজিশন, এই সমস্ত বিষয়, বাউন্ডারি, এই সমস্ত বিষয়গুলোর জন্য আপনার বাংলাদেশ বিষয়গুলিতেও আপনার দরকার হবে। এই বাংলাদেশ বিষয়গুলি তারা দেখেন, আমরা যে 4টা বই দিলাম, প্রথম বইটা আপনার প্রিলিতে রাখবে, রিটেন পরীক্ষায় রাখবে, আবার ভাইভাতেও লাগবে। 3 নম্বর বইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, আপনার প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা সবগুলো পরীক্ষায় লাগবে। নবম দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইটা বেসিক্যালি আপনার প্রিলিমিনারিতে লাগবে এবং নবম দশম শ্রেণীর মাধ্যমিক ভূগোলটাও আপনার প্রিলিমিনারি পরীক্ষার জন্য দরকার হবে। দেন আমাদের আরেকটি সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। নয়া বিশ্ব ব্যবস্থার সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, এটা হচ্ছে তারেক শামসুর রহমান, উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। উনি কন্টেম্পোরারি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো নিয়ে নিয়মিত পত্রপত্রিকায় লেখালেখি করেন, টেলিভিশন টক শোতে নিয়মিত আসেন, একজন সিনিয়র প্রফেসর। তার আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে তার একাধিক বই আছে। যেহেতু আমাদের অনেকেরই আন্তর্জাতিক বিষয়গুলির একাডেমিক ব্যাকগ্রাউন্ড আমরা পড়িনি এই সাবজেক্টটা, সেজন্য আমি আপনাদের সকলকে বলবো আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে অন্তত দুটো বেসিক বই আপনারা পড়ে রাখবেন এই বিষয়ে নলেজ নেওয়ার জন্য। একটা হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, তারেক শামসুর রহমানের। আরেকটা বই আপনারা পড়তে পারেন, আন্তর্জাতিক সম্পর্ক নামে আমার একটা বই আছে, কিন্তু বইটা সম্ভবত ঠিক এই মুহূর্তে মার্কেটে পাওয়া যাবে না। আপনার এক্ষেত্রে চাইলে আব্দুল হালিম স্যারের একটা বই আছে, ব্যারিস্টার আব্দুল হালিমের একটা বই, এই বইটার নাম হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। আপনারা চাইলে এই বইটাও কালেকশন করতে পারেন। অর্থাৎ আমার পরামর্শটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি সাবজেক্টের জন্য আপনি অ্যাটলিস্ট 2টা বই, একেবারে গল্পের বই মতো, বই পড়ার মতো, রিডিং পড়ার মতো 2টা বই আপনি পড়ালেখা করবেন। এরপরে যে আমাদের সাবজেক্টটা আছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানে দেখেন সাধারণ বিজ্ঞানের জন্য প্রিলিমিনারিতে 15 নাম্বার বরাদ্দ, আবার কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য 15 নাম্বার বরাদ্দ। তাহলে সাধারণ বিজ্ঞান, এখানে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বানানটা একটু ভুল আসছে, আপনারা একটু কারেকশন করে নেবেন। সাধারণ বিজ্ঞানের জন্য 15 নাম্বার, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য 15 নাম্বার। যারা 43 বিসিএস এ প্রথমবার পরীক্ষা দিচ্ছেন একটু খেয়াল করুন, বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিটেড প্রশ্ন হয় কিন্তু এই অংশ থেকে, সাধারণ বিজ্ঞান থেকে, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে। সম্ভবত আর কোনো সাবজেক্ট নাই যেখানে এত বেশি প্রশ্ন রিপিট হয়, মানে বারবার। আপনি দেখবেন গতবার বিসিএস পরীক্ষা আসছে, আবার আগামীবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে, এই ধরনের প্রশ্ন বেশি হয় হচ্ছে সাধারণ বিজ্ঞানে। এখানে আমি আপনাদেরকে বলবো নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বইগুলো আপনারা পড়বেন। নবমের আপনি সেটা ফিজিক্সের বই হতে পারে, কেমিস্ট্রি বই হতে পারে, সেটা আপনার বায়োলজির বই হতে পারে। আপনি নবম দশম শ্রেণী আবার একাদশ দ্বাদশ শ্রেণীর যে বইগুলো আছে, যে আমাদের টপিকগুলো আছে, সেই টপিকগুলো সম্পর্কে আপনি ভালো ধারণা রাখবেন। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখান থেকে প্রশ্ন খুব কমন পড়ে সাধারণত। কম্পিউটার ফান্ডামেন্টালস, মোহাম্মদ লুৎফর রহমান, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, তার লেখা একটা বই, বইটা ইংরেজিতে, কম্পিউটার ফান্ডামেন্টালস। আপনারা যদি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির উপর একটা বেসিক ভালো বই পড়তে চান, কষ্ট করে এই বইটা পড়তে পারেন। আর আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, এরকম একটা বই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান। প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়েছেন, আমি যদি ভুল না করি আপনাদের একাডেমিক পাঠ্য ছিল বইটা, তাহলে সেই ক্ষেত্রে এটাও একটা চমৎকার বই, বাংলা ভাষায় খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা একটা বই, আপনি এই বইটা আপনারা পড়তে পারেন। এরপর
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এখানে একটু বলি, গাণিতিক যুক্তির জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 15, আবার মানসিক দক্ষতার জন্য মার্কস বরাদ্দ হচ্ছে 15। তাহলে গাণিতিক যুক্তি 15, মানসিক দক্ষতা 15, 15 15 30। এই সাবজেক্টটা আবার রিটেন পরীক্ষায়ও গিয়ে একই রকম, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। গাণিতিক যুক্তিতে 50 নম্বরের রিটেন পরীক্ষা হয়, মানসিক দক্ষতা গিয়ে 50 নম্বরের রিটেন পরীক্ষা হয়। অর্থাৎ এই সাবজেক্টটি আপনি ভালো করে পড়লে প্রিলিমিনারিতে আপনার 30 নাম্বার কভার হবে, আবার রিটেন পরীক্ষা গিয়ে 100 নাম্বার কভার হবে। দ্যাট মিন্স 130 নাম্বারের রসদ আছে। গাণিতিক যুক্তি সেটা হচ্ছে 65, আর মানসিক দক্ষতা সেখানে 65। এই সাবজেক্টের জন্য আপনি নবম থেকে দ্বাদশ শ্রেণীর বইগুলো পড়তে পারেন। নবম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমাদের যে গণিতের বইগুলো আছে সেগুলো পড়বেন। মানসিক দক্ষতা এটা যে শুধু গণিতের বিষয় তা নয়, এটা গণিত মেনলি থাকে, কিন্তু পাশাপাশি ইংরেজি হতে পারে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিষয় হতে পারে, জেনারেল নলেজের বিষয় হতে পারে। এটা হচ্ছে একটা মানসিক দক্ষতা, অনেক সময় একটা জগা খিচুড়ি বিষয় হয়। তবে সাধারণত মানসিক দক্ষতার প্রশ্নগুলো ম্যাথস এবং ইংরেজিটার বেসটা বেশি থাকে। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার জন্য অতিরিক্ত বই পড়ার দরকার নেই। আপনি জাস্ট নবম দশম শ্রেণীর বই থেকে দ্বাদশ শ্রেণীর বই পড়লে সেটা আপনার প্রিলিমিনারি সিলেবাসও কভার করবে, আবার লিখিত সিলেবাসও কভার করবে। আমরা যারা বিসিএস পরীক্ষা দিব, একটু মনে রাখবেন, যাদের ধৈর্য কম, যারা লেগে থাকতে পারে না, যাদের পরিশ্রম করার ক্ষমতা খুব সীমিত বা দুর্বল, তাদের জন্য আসলে বিসিএস পরীক্ষাটি সম্ভবত নয়। বিসিএস পরীক্ষা নিঃসন্দেহে বাংলাদেশের যারা জব করতে চায়, চাকরি করতে চায়, তাদের জন্য বাংলাদেশের বেস্ট জব হিসেবে, এটা তর্কের বাইরেই, এটা এস্টাবলিশড, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা বা বিসিএস ক্যাডারের চাকরি। সুতরাং আপনি যদি বিসিএস পরীক্ষা দিতে চান, ইউ মাস্ট হ্যাভ এ স্ট্রং ডিটারমিনেশন। আপনার অবশ্যই একটা ভালো সংকল্প, একটা দৃঢ় প্রতিজ্ঞা আপনার দরকার হবে। যদি আপনি চান যে আপনি এই যে 5 লক্ষ কাছাকাছি ছেলে মেয়ের পরীক্ষা দিবে এবং সবাই হচ্ছে আপনার মতো ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, আপনার রাজশাহী, জাহাঙ্গীরনগর, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বুয়েট, বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং এগ্রিকালচার ইউনিভার্সিটিস গুলোর এই সবগুলো পরীক্ষা, সব ফিল্ডে, সব ক্যাম্পাসের ইয়াং, মেধাবী এবং স্বপ্নবাজ তরুণ তরুণীরাই কিন্তু এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে থাকবেন। সুতরাং এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে এই পরীক্ষায় আপনাকে চরম আশাবাদের সাথে, পরম আশাবাদের সাথে আমি চেষ্টা করব এবং আমি সফল হব, এইরকম একটা স্ট্রং ডিটারমিনেশন আপনার দরকার। এখানে অনেক বেশি কম্পিটিশন, এটা অনেক বড় সিলেবাস, এখানে অনেক বেশি সময় লাগে। এই সমস্ত নেতিবাচক চিন্তাগুলো আপনার সংকল্পকে ব্যাহত করবে। আপনার সংকল্প হতে হবে এরকম, এটা বড় সিলেবাস, এখানে অনেক বেশি কম্পিটিশন, কিন্তু এখানে 1000 প্রায় 1800 থেকে 2000 মানুষের জব হবে ক্যাডার হিসেবে, নন ক্যাডার হিসেবেও আশা করি প্রায় অর্ধেকের মতো আরো জব হবে। এই যে 2-3 হাজার ছেলে মেয়ের জব হবে, এখানে আমার একটা পজিশন দরকার। সেটা কিভাবে দরকার? এই যে আমি একটা বুক লিস্ট দিলাম আপনাদেরকে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ, এই বইগুলো পড়া দরকার। এই বইগুলো পড়ার পর যদি আরো বেশি কিছু পড়া দরকার, সেটা আপনাকে পড়া দরকার। আপনার যদি কোচিং দরকার হয়, কোচিং করা দরকার। কোচিং এর বাইরেও যদি আপনাকে কিছু করতে হয়, সেটা করা দরকার। অর্থাৎ টু বি এ বিসিএস ক্যাডার অফিসার, ইউ নিড টু, আপনার সব কাজে আপনাকে করতে হবে যেটা ক্যাডার হওয়ার জন্য, ক্যাডার অফিসার হওয়ার জন্য আপনার প্রয়োজনীয়। এখন এই ডিটারমিনেশনটা আপনি কত লাখে একটু চিন্তা করেন। 43তম বিসিএস প্রিলিমিনারি হবে সামনে, আপনার সার্কুলার হয়ে গেছে। আপনি এখন থেকে খুব সিরিয়াসলি বিসিএস পরীক্ষার জন্য 6 মাস 1 বছর যদি প্ল্যান করেন, আপনি বিসিএস বাংলাদেশের টপ ক্লাস জবগুলোর একটি ধরতে পারেন, আপনি হতে পারেন একজন বিসিএস ক্যাডার অফিসার। এখন এটা তো একটা হচ্ছে ডিটারমিনেশনের কথা বললাম। কারা সংকল্প নিতে পারে? যারা নিজের স্ট্রেংথ সম্পর্কে ভালো জানে, যারা উইকনেস সম্পর্কে ভালো জানে। স্ট্রেংথ সম্পর্কে ভালো জেনে সেখানে তার প্ল্যান করতে পারে, উইকনেস সম্পর্কে ভালো করে জেনে সেখানে উইকনেস ওভারকাম করার জন্য তার প্ল্যান করতে হবে। এগুলো কিন্তু আমাদের ডিটারমিনেশন বা সংকল্পের একটি অংশ। হ্যাঁ, এটা আমরা ঠিক করলাম, আই এম টু বি এ বিসিএস ক্যাডার অফিসার, আই হ্যাভ টু বি এ বিসিএস ক্যাডার অফিসার ইন 43rd বিসিএস প্রিলিমিনারি বা বিসিএস এক্সামিনেশন। এখন এটাই যথেষ্ট নয়, আপনাকে লেবোরাস হতে হবে, পরিশ্রমী হতে হবে। আমরা পড়ছি ইন্ডাস্ট্রি ইজ দি মাদার অফ সাকসেস, সফলতার মূলে হচ্ছে পরিশ্রম। সুতরাং পরিশ্রম বিনে আপনার অনেক সংকল্প আছে, আপনি ফেসবুক লিখে ফাটিয়ে ফেলছেন,
আমি এই করে ফেলবো, আমি প্রিলিমিনারি পাস করে ফেলেছি, রিটেন পাস করে ফেলেছি, বা এরকম আমি 10 জনের মধ্যে একজন হতে চাই, এই ধরনের বিষয়গুলো আসলে আপনার নিজে নিজে রাখা দরকার, নিজের ভিতরে রাখা দরকার, এগুলো বাইরে প্রকাশ করার কোনো বিষয় নয়। সুতরাং এখন এই যে আপনার ডিটারমিনেশনটা আপনি করলেন, এই ডিটারমিনেশনটা ফুলফিল করার জন্য আপনাকে পরিশ্রমটা দিতে হবে। এই পরিশ্রমটা কি রকম হবে? পরিশ্রমটা আসলে কত ঘন্টা পড়লে বিসিএস ক্যাডার অফিসার এই ধরনের কোনো নিয়ম নাই। কেউ 2 ঘন্টা পরেও হতে পারে, কেউ 10 ঘন্টা পরেও হতে পারে, কেউ আবার 12 ঘন্টা পরেও নাও হতে পারে। এই জন্য কৌশল বলে একটা শব্দ আছে, স্ট্র্যাটেজি। আপনারা যারা নবম দশম শ্রেণীতে, এখন আছে কিনা আমার জানা নাই, কয়েক বছর আগেও ছিল, নবম দশম শ্রেণীতে একটা টপিক ছিল ইংরেজি বই, ইংলিশ বা টুডে বইতে, সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, পরীক্ষা কৌশল। এই এক্সাম স্ট্র্যাটেজিতে বলা হয়েছে পরীক্ষায় ভালো করার জন্য 50% কন্ট্রিবিউশন যদি হয় পড়ালেখার, অবশিষ্ট 50% কন্ট্রিবিউশন হচ্ছে তার কৌশলের। হাউ এক্সামিনি টেকস হিজ এক্সাম, তার পরীক্ষাটা সে কিভাবে নিয়েছে, কোন কৌশলে সে পরীক্ষায় ভালো করার জন্য। মনে রাখবেন, বিসিএস তথা যে কোনো কম্পিটিটিভ জব, এটা বেশি পড়ালেখার বিষয় শুধু নয়, এটা হচ্ছে কৌশলের সাথে পড়ালেখার বিষয়। আপনি পড়বেন, আপনি বেশি বেশি পড়বেন, আপনি বেশি বেশি কৌশল করবেন, আপনি পড়লে সেটাও চিন্তা করবেন কেন পড়ছেন, বাদ দিলে সেটাও চিন্তা করবেন কেন বাদ দিচ্ছেন। এটাকে আমরা বলছি কৌশল। তাহলে আপনি পরিশ্রম করবেন, আপনার সাবজেক্ট আছে 10টা, আপনি এই 10টা সাবজেক্টে বেশি করবেন। আপনি যখন পেপার কাটিং রাখছেন, আপনি যখন বিভিন্ন সাময়িকী থেকে, বিভিন্ন ম্যাগাজিন থেকে কোনো নোট নিয়ে রাখছেন, যেটা আপনার দরকার সেটা আপনি রাখবেন, যেটা দরকার না সেটা আপনি রাখবেন না, এটা আপনার একটা কৌশলের অংশ। আপনি ইংলিশে ভালো, তাহলে ইংলিশ ভালো রেখে আপনি একটা প্ল্যান করেন, এটা আপনার একটা কৌশল অংশ। আপনি ম্যাথসে ভালো, আপনি ম্যাথসকে ভালো রেখে একটা প্ল্যান করেন, সেটাও আপনার একটা কৌশলের অংশ। আবার দেখা যাচ্ছে আপনি সাবজেক্টগুলো তো উইক হলে, মনে রাখবেন ইংরেজি, আমরা গতকাল খুব সুন্দর একটা টার্ম পেয়েছিলাম শ্রদ্ধেয় বিজয় বসাক স্যারের কাছ থেকে। উনি বলেছিলেন, আমরা আগে বলতাম এবিসি নলেজ থাকতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, প্রাথমিক নলেজ থাকতে হবে। এখন আমরা বলছি না, সিডিই থাকতে হবে। উনি সিডিই বলতে বুঝিয়েছেন, সি মানে হচ্ছে কম্পিউটার নলেজ, এরপরে উনি বলতে বুঝিয়েছেন ইংলিশ। তাহলে এই যে আমাদের ইংলিশের কথা, ডি মানে বুঝিয়েছেন ড্রাইভ। তাহলে এই যে আমাদের কম্পিউটার, এই যে সেলফ ড্রিভেন মেন্টালিটি, এবং হচ্ছে ইংলিশ। আপনি ইংরেজিতে দুর্বল থাকবেন, বিসিএস ক্যাডার অফিসার হবেন, এটা না ভেবে আপনি চিন্তা করেন আপনি ইংলিশে হয়তো আজকে আপনার পজিশন খুব একটা ভালো নয়, বা আপনি দুর্বল, কিন্তু আপনাকে এমন প্ল্যান করতে হবে, এবং পজিশন নিতে হবে, এমন পরিশ্রমটা করতে হবে, এমন খাটাখাটুনিতে আপনাকে দিতে হবে, সো দ্যাট আপনি আজকে থেকে 3 মাস পর, 6 মাস পর আপনি বলতে পারেন, না আমি ইংরেজির উপরে আমার একটা দখল আছে, ইংরেজিতে আমি ভালো। এইভাবে যাতে আপনি একটা স্টেটমেন্ট দিতে পারেন, এইভাবে যাতে আপনি একটু ভাবতে পারেন, তাহলে দেন আমার মনে হয় তখন আপনার পরিশ্রমটা একটা জায়গায় যাবে। শুধু আপনি পরিশ্রম করলেন, আমরা ছোটবেলায় পড়েছি সময়ের মূল্য রচনা করতাম, একটা যদি টার্গেট না থাকে তাহলে হচ্ছে একটা, আপনি শুধু নদীতে নৌ ভাসালেন, কিন্তু কোথায় যেতে হবে আপনার কোনো ডেস্টিনেশন নাই, তাহলে আপনার কিন্তু পরিশ্রমগুলো কোনো কাজে আসবে না। আমরা সায়েন্সের ভাষায় আমরা পড়েছি কাজ মানে কি, শক্তি প্রয়োগের ফলে বস্তুর যে স্মরণ, সেটাকে আমরা কাজ বলি। এখানে হচ্ছে পরিশ্রমের সাথে কৌশল আমরা যুক্ত করেছি, এই জন্য আপনার পরিশ্রমটা অবশ্যই একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে হবে। আপনার পরিশ্রমটা নিশ্চয়ই আপনার একটা টার্গেটের, আপনার একটা ডেস্টিনেশনে, একটা বন্দরে গিয়ে সেই পরিশ্রমটা আপনার থাকবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মাস ফরওয়ার্ডের যে প্রতি বৃহস্পতিবারে কৃতীদের সাথে সংলাপ হয়, কৃতীদের সাথে এক সন্ধ্যায় হয়, সেটা আপনারা নিয়মিত শুনুন। তারা এই যে বড় বড় অফিসাররা, বড় বড় উদ্যোক্তারা, সিনিয়র পার্সনরা, তারা কত হার্ডালস এর মধ্যে পড়েছেন, এগুলো তারা কিভাবে ওভারকাম করেছেন, এই যে কত সহজ করে দিয়েছে মাস ফরওয়ার্ড আপনাদের কাজগুলো। এরপর বিসিএস ক্যাডাররা, অপেক্ষাকৃত নবীন অফিসাররা, মানে সাম্প্রতিক সময়ে যারা গত 8-10 বছর 15 বছরের সার্ভিসে ঢুকেছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে বলছেন তারা কিভাবে বিসিএস ক্যাডার অফিসার হয়েছিলেন, তারা কিভাবে একটু এডিসি হিসেবে, একটু এসপি হিসেবে, কেউ অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের এই বিষয়গুলো তারা সেখানে ব্যাখ্যা করছেন। পাশাপাশি আমাদের চমৎকার কিছু শিক্ষক যারা খুবই ট্যালেন্টেড, খুবই নলেজ সম্পন্ন, এবং তারা তাদের ট্যালেন্ট এবং নলেজের মাধ্যমে ওরা যে একটা অভিজ্ঞতা একুয়ার করেছে,
সেখান থেকে আপনাকে একটা ক্লাসের মাধ্যমে ধ্বনির উপরে একটা ক্লাস, পার্টস অফ স্পিচের উপরে একটা ক্লাস, বাংলা ইংরেজি সাহিত্যের এনশিয়েন্ট পিরিয়ডের উপরে একটা ক্লাস, এইরকম করে করে সেখানে আপনাকে কত দ্রুততার সাথে একটা জায়গায় আপনাকে পৌঁছানোর জন্য একটা ইঙ্গিত দিচ্ছে। মনে রাখবেন, শুধু শিক্ষক পরিশ্রম করলো, শুধু মাস ফরওয়ার্ড থেকে আমরা পরিশ্রম করলাম, কিন্তু এখানে নায়ক কিন্তু আপনি, নায়ক কিন্তু মাস ফরওয়ার্ড নয়, নায়ক কিন্তু আপনার ওবায়দ স্যার বা অমুক স্যার পড়াচ্ছেন তিনি নন। এখানে আপনার নায়ক আপনি নিজেই। কারণ আমাদের যে অভিজ্ঞতা, আমরা যে কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দিই, সেই অভিজ্ঞতা সেই কৌশলগুলো শুনে পরীক্ষার খাতায় কিন্তু আপনাকেই বৃত্তবহার করতে হবে, পরীক্ষার খাতায় কিন্তু আপনাকেই লিখতে হবে, মৌখিক পরীক্ষা কিন্তু আপনাকেই ফেস করতে হবে, এবং চাকরিটা কিন্তু আপনাকেই নিতে হবে। আপনি স্বাক্ষর করে জয়েন করবেন এবং আপনি জয়েন করার পর বেতনটাও কিন্তু আপনিই দেবেন। সুতরাং আমরা আপনাদেরকে বলতে পারি আপনার সামনে কি কি হতে যাচ্ছে, কি কি হতে পারে, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাকে বলবো। এটা কি আপনার কার্যকর ভাবে একটা রেজাল্ট নেওয়ার জন্য মেইন ড্রাইভটা কিন্তু আপনাকে দিতে হবে। এক্ষেত্রে ওই যে ABCD এর ডিটা হতে হবে আপনাকে। ইউ আর দি ড্রাইভার। আপনি একটা বাসের ড্রাইভার, আপনি একটা ট্রেনের ড্রাইভার। আপনার যে BCS জার্নি, সেটা ড্রাইভার কিন্তু আপনি। আমরা আপনার সাথে থেকে হয়তো আপনাকে বল দেখাতে পারি, আপনাকে পথ দেখাতে পারি। আমাদের কাজ হচ্ছে হেল্পারের কাজ। সামনে গাড়ি আছে, ডানে যান, বামে যান, পিছনে যান, হ্যাঁ, স্লো যান, স্টপ করুন, এই বিষয়গুলো আমরা আপনাকে বলে দিচ্ছি। মাস ফরওয়ার্ড আপনাকে বলে দিচ্ছি, আমাদের সম্মানিত শিক্ষকরা, আলোচকরা আপনাদেরকে বলে দিচ্ছেন, কিন্তু গাড়িটা আপনাকে চালাতে হবে। সুতরাং সেই পরিশ্রম, সেই কৌশল আপনার দরকার আছে। আমি এটার সাথে একটা জিনিস খুবই কানেক্টেড। এটা ফেসবুকে একটা গল্প পড়েছিলাম, হাল ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। আমাদের শ্রদ্ধেয় অসীম কুমার রায় স্যার, পেইড ফরওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং মাস ফরওয়ার্ডের সম্মানিত অ্যাডভাইজার, উনি তার কৃতীদের সাথে সংলাপে এক সন্ধ্যায় প্রোগ্রাম উনি বলেছিলেন, আপনি জানেন না বন্ধ দরজার ওপাশে আপনার জন্য কি আছে। সুতরাং আপনি থমকে যাবেন না, আপনি হাল ছেড়ে দেবেন না। লেগে থাকা মানে কি? ইংরেজিতে ফিলোসফিতে একটা থিওরি আছে, স্টেবিলিটি অফ মাইন্ড, মানসিক অবস্থার উঠানামা, স্থিতিশীলতার বিষয়ে সেটা দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা কিন্তু সবসময় একই রকম থাকে না। কোনোদিন আমাদের বেশি পড়ালেখা হয়, কোনোদিন আমাদের পড়ালেখায় একটু ঘাটতি তৈরি হয়, কোনো এক সপ্তাহে দেখা যাচ্ছে আমরা পড়ালেখায় অনেক দূর অগ্রসর হয়ে আছি, আর কোনো সপ্তাহে দেখা যায় হয়তো কাইজিনের বিয়ে অথবা বিশেষ কোনো দিবস অথবা বিশেষ কোনো উপলক্ষে গিয়ে আমরা হঠাৎ করে একটু ঢিল দিলাম বা একটু এটা কি বলে একটু পিছিয়ে পড়লাম। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ইউ আর এ ক্যান্ডিডেট, আপনার একটা জব দরকার। BCS মার্কেটে, বাংলাদেশের জব মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সেটা হচ্ছে BCS পরীক্ষা। বাংলাদেশের সমাজের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য, ভালো বেতনে চাকরি করার জন্য, আদার্স সুবিধাগুলো নেওয়ার জন্য এবং সমাজকে কিছু দেওয়ার জন্য, কন্ট্রিবিউট করার জন্য আপনার BCS এর কোনো বিকল্প, চাকরির মধ্যে BCS এর কোনো বিকল্প এখনো পর্যন্ত তৈরি হয়নি। সো বন্ধুরা, আপনি ডোন্ট গিভ আপ, আপনি হাল ছেড়ে দেবেন না। আপনাকে স্ট্রং সংকল্প নিয়ে আপনি আগান, আপনি কৌশলের সাথে পরিশ্রম করেন, আমাদের গাইডলাইন গুলো আপনি ফলো করেন এবং আপনি কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার পক্ষে সম্ভব। আপনি যদি আশা ছেড়ে দেন তাহলে 43তম BCS আপনার নয়। আর আপনি যদি পণ করেন যে হ্যাঁ, আমি আমার দৃঢ় সংকল্পকে আমার কঠিন পরিশ্রমের মাধ্যমে, আমার কৌশলের মাধ্যমে আমি লেগে থেকে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবো, তাহলে 43তম BCS ক্যাডার অফিসারটি হবেন আপনি। সো আমরা আমাদের আলোচনার একেবারে শেষান্তে চলে আসছি। BCS পরীক্ষা ও বয়স, এটা একটা ছোট্ট একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই। BCS পরীক্ষায় বয়স খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কেন ফ্যাক্টর? আপনারা এখন যারা আলোচনাটা শুনছেন তারা সবাই BCS পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ আপনাদের বয়স হচ্ছে 21-এর উপরে, 30-এর নিচে, অথবা ডাক্তার এবং ট্রাইবালস হলে বা মুক্তিযোদ্ধা কোটার হলে তাহলে 32-এর নিচে। কিন্তু একটু খেয়াল করুন তো, 21 হলেও আপনি BCS ক্যাডার অফিসার হতে পারবেন, আবার 30 হলেও আপনি BCS ক্যাডার অফিসার হতে পারবেন। কিন্তু 21 অফিসার হওয়া এবং 30 অফিসার হওয়া কি একই জিনিস? না, এটা খুবই গুরুত্বপূর্ণ। হেনরি ফেয়ার, যাকে ম্যানেজমেন্টের জনক বলা হয়, ফাদার অফ ম্যানেজমেন্ট, উনি বলেছিলেন যারা ক্লোজ ক্যারিয়ার সার্ভিসে ঢুকতে চায় তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে স্প্যান অফ সার্ভিস লাইফটা বাড়িয়ে নেওয়া। স্প্যান অফ সার্ভিস কখন বাড়িয়ে নেওয়া যায়? যখন আপনি কম বয়সে চাকরিতে ঢুকবেন। ধরুন আপনার বয়স 22, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ারমেন্টের এজ হচ্ছে 59, তাহলে আপনি যদি 22-এ ঢুকেন, আপনি যদি 59-এ যদি আপনাকে অবসরে দিতে হয়, তাহলে আপনি চাকরি করতে পারবেন 29 আর 8, 37 বছর।
whereas আপনি যদি 27 বছর বয়সে চাকরিতে ঢোকেন তাহলে আপনি চাকরি করতে পারবেন মাত্র 32 বছর। আর আপনি যদি 30 বছর বয়সে চাকরিতে ঢোকেন আপনি চাকরি করতে পারবেন 29 বছর। তাহলে কার স্প্যান অফ সার্ভিস লাইফ বেশি? যে 22 ঢুকেছে তার, না যে 27 ঢুকেছে তার, না যার 30 ঢুকেছে তার? অর্থাৎ আপনার বয়স এখন যাই আছে, আপনি মনে রাখবেন আপনার যে 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাই আপনার এই সার্ভিসে ঢোকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স। আমি যারা ফ্রেশ গ্রাজুয়েটস, বিশেষ করে আমাদের তরুণী বন্ধুরা যারা আছেন যাদের বয়স 21, 22, 23, তাদেরকে আমি বলবো খুব সিরিয়াসলি 43তম বিসিএস এর পরীক্ষাটা নিতে। কারণ এই বিসিএস পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারলে আপনি করতে পারবেন, আপনি স্প্যান অফ সার্ভিস লাইফটাকে আপনি অনেক বাড়িয়ে নিতে পারবেন। আপনি সেক্ষেত্রে 30-35 বছর জব করতে পারবেন। আপনি জানেন বাংলাদেশে কোনো ক্যাবিনেট সেক্রেটারি হয়নি যিনি অন্তত 33 বছর চাকরি করেননি। তাহলে আপনি যদি 33 বছর চাকরি না করেন তাহলে আপনি ক্যাবিনেট সচিব হবেন কিভাবে? আপনি যদি 35 বছর 33 বছর চাকরি না করেন আপনি সেক্রেটারি হবেন কিভাবে? সো আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বিসিএস ক্যাডার অফিসার হতে চান এবং যদি আপনি ক্যারিয়ার সিভিল সার্ভিসে ক্যারিয়ার করতে গিয়ে আপনি একটা ভালো পদোন্নতি পেয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চান, আপনার কাজ হচ্ছে ভাই যত দ্রুত সম্ভব এই সিভিল সার্ভিসে ঢোকা। সিভিল সার্ভিসে ঢোকার পর আপনি কম বয়সে ঢুকতে পারলে, আপনি যত বেশি কম বয়সে ঢুকতে পারবেন তত বেশি বেনিফিট আপনি বের করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো 21 যাদের বয়স হয়ে গেছে, আমরা অনেকেই বলি 26 বছর বয়সে বলি আমরা আরো 4 বার বিসিএস পরীক্ষা দিতে পারবো। আমরা বলি না আমি অলরেডি 6 বছর মানে 5 ইয়ার্স আমি দেরি করে ফেলেছি, এটা আমরা বলি না। আপনারা যারা আজকের আলোচনা শুনছেন আর বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখবেন প্লিজ। আপনাদের সবাইকে মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস এন্ড আদার্স, এটা আপনাদের জন্য করা প্ল্যাটফর্ম, বিশেষ করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা। আমাদের মূল উদ্দেশ্য শুধু ঢাকা, চট্টগ্রাম, বিভাগ, খুলনার মতো বড় বড় শহরের ছেলে মেয়েরা নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা, বিশেষ করে সুযোগ বঞ্চিত, আর্থিক কারণে অথবা ডিস্টেন্স অবস্থার কারণে, শহরগুলো থেকে দূরে থাকার কারণে, গ্রামে, উপশহরে, মফস্বলে থাকার কারণে যারা সুযোগ সুবিধা বঞ্চিত, মার্চ ফরওয়ার্ড মূলত তাদেরকে টার্গেট করে তাদেরকে এম্পাওয়ার করার জন্য, তাদের সুযোগ দেওয়ার জন্যই মার্চ ফরওয়ার্ডের এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে। সুতরাং আপনারা এখানে বিনা দ্বিধায় এখানে কানেক্টেড থাকুন। এখানে মার্চ ফরওয়ার্ডের পুরো প্রিলিমিনারি কোচিং এ আপনার থেকে ফি নেবে শুধু 1000 টাকা। যার টাকা নেই সে টাকা ছাড়া, একটু খেয়াল করেন, টাকা না থাকলে আপনি টাকা দিবেন না। আপনি 40-50 শব্দ একটা কারণ উল্লেখ করে দিবেন, এই কারণে আমি ফ্রি পড়তে চাচ্ছি, আমি টাকা দিতে চাচ্ছি না। আপনার কারণটা যদি যৌক্তিক হয় মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষ সেটা আপনার ওকে করবে। আর যদি আপনার যদি সামর্থ্যবান হন, সামর্থ্যবান কি আমি মনে করি না যারা শুনছেন একজনেরও সামর্থ্য নাই, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। বাংলাদেশে মোটামুটি শুনেন, আমি বেকার এটা কোনো উপযুক্ত কারণ নয়। আমি একজন ক্যাপেবল পার্সন, এটাই হচ্ছে আমার সামর্থ্যের বড় পরিচয়। কারণ আমি হয়তো কোনো কারণে আজকে টিউশনে আগামীকাল করবো, টিউশনি নাই বলে তো আমি চলছি তা না। আমরা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি, তার মানে আমরা যে একেবারেই সামর্থ্যহীন তা কিন্তু নয়। সুতরাং মাত্র 1000 টাকা কোচিং ফি দিয়ে আপনি 43তম বিসিএস প্রিলিমিনারি কোর্সে রেজিস্ট্রেশন করুন মার্চ ফরওয়ার্ডে। লেকচার সিটের জন্য হয়তো আপনাদের থেকে সর্বোচ্চ 1000 টাকা নেওয়া হবে, এর চেয়ে বেশি নেওয়া হবে না আমি যতটুকু জানি। তার মানে আমি পরিপূর্ণ 100টা ক্লাসের শর্ট ভার্সন পিডিএফ ফাইল আবার প্রিন্ট কপি আপনি পাচ্ছেন মাত্র 2000 টাকার মধ্যে। আবার যারা তার মধ্যেও যারা একেবারেই সামর্থ্যহীন তারা এটা ফ্রি অফ কস্ট। সুতরাং এই এনভায়রনমেন্টটা আপনার জন্য, এই প্ল্যাটফর্মটা আপনার জন্য, এটা সর্বোচ্চ সুযোগটা আপনি গ্রহণ করুন এবং আমাদের নিয়মিত সেশনগুলো আপনি উপভোগ করুন। আমাদের এটা 0176746742002 অথবা 01844674203 অথবা 06, এই নাম্বারগুলো হচ্ছে আমাদের যোগাযোগ নাম্বার। এখানে যোগাযোগ করবেন, এই পেজ এবং গ্রুপে নিজে সম্পৃক্ত থাকবেন, অন্যদেরকে সম্পৃক্ত করবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মার্চ ফরওয়ার্ড নামে ইউটিউব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করলে আমাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আপনি জানতে পারবেন, আমাদের প্রিভিয়াস সেশনগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এই অপরাহ্নে আমার সাথে থাকার জন্য। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।